তাহলে কি এবার পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম? আর এই ব্যাপারটি নিয়ে প্রেস কনফারেন্সে তিনি এটা ক্লিয়ার করলেন। তবে উপদেষ্টা ছেড়ে দিলে তিনি কি করবেন, এটাই যেন সকল দর্শকের উত্তর আজকে মিলছে এবং সবার কল্পনা জল্পনা শেষ করে তিনি প্রেসের সামনে এসে সকল কিছু জানাই দিলেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। উপদেষ্টা নাহিদের আসলে এই পদত্যাগের ব্যাপারে কি ঘটনা ঘটেছে এবং সে কিন্তু নিজে আসলেন এবং আসার পর তিনি আমাদেরকে সাক্ষাৎকার দিলেন এবং তিনি বললেন যে এই ঘটনার মধ্যে কি চললো এবং এখানে কিভাবে যোগসূত্র রয়েছে, গোপন তথ্যটা কি ছিল, আর তাকে কিভাবে আসলে কি তিনি পদত্যাগ করতে চান নাকি চান না, এবং এই কথার প্রেক্ষিতে কেন বলেছেন পদত্যাগ করবেন এবং কিভাবে যাবেন, এই ঘটনাগুলো কিন্তু আপনাদের এই প্রতিবেদনটি দেখলে তার নিজের মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। এবং এই যে গোপন রহস্যটা বেরিয়ে আসলো, কি যে ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল আর কে করেছিল, সকল কিছু বলেন। জাস্ট আপনার না জানেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন। না, আমি এটা আমার নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। রাজনৈতিক দল না, এখনো আমরা এটা ভাবিনি। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না। যে বিষয়টা জানার ছিল যে নিউজটা আপনি বস্তুনিষ্ঠ সংবাদের কথা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন একটু আগে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সবকিছু মিলিয়ে আজকে যে পত্রিকায় যে নিউজটা আসছে, তাহলে কি এটা ভুল তথ্য ছিল কিনা? আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল, বা তাদের কাছে এরকম এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে। তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল। আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে। এখন সেক্ষেত্রে আমরা আরো বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হয়। বলেছেন যে আপনারা যারা আওয়ামী লীগ বা তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগের সমর্থন ছিল, কিন্তু দল হিসেবে নানা সময় এই ক্যাবিনেটের অনেক উপদেষ্টাই যেটা বলবার চেষ্টা করেছে যে ফ্যাসিস্টদের আর ফ্যাসিজমের কোনো সুযোগ নেই বা আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসছে, তাহলে দল হিসেবে কেন নিষিদ্ধ হচ্ছে না? এই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্তে পৌঁছায় নাই, যেহেতু বিচার কার্যক্রম চলমান আছে, ট্রাইব্যুনাল। আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। সমন্বয়ক বনাম বিএনপি, বৈষম্য বিরোধী বনাম বিএনপি, ডক্টর ইউনূস মোহাম্মদ বনাম বিএনপি, আমরা মোটামুটি এভাবেই আপাতত বলতে পারি। কারণ বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে কিছুটা কি বলা হয় যে ধরেন বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময় এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে। যে যেমন ধরেন যে আমরা তো চাইছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম, বিএনপির জন্য পারি নাই ভাই। কেন? কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে চলে গেছিল যে এই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পড়ে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে। জনগণের উপরে একটা কি বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো হু ইজ জনগণ? ডক্টর মোহাম্মদ ইউনূসের
এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে। আমি বলি কিভাবে বিপক্ষে, নির্বাচন ইস্যুতে এখন বিএনপি সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না, আওয়ামী লীগ করছেই না। তা আপনি যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন, তাহলে আওয়ামী লীগ বিএনপির বাহিরে এই দেশের জনগণ বলতে যে অংশটা আছে এটা জামাত ইসলাম, জাতীয় পার্টি তো এটা আওয়ামী লীগের পক্ষে আছে, তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন? ম্যাক্সিমাম 20 to 30%, তাই না? তো সেই হিসাবে আপনার নির্বাচন নিয়ে সবাই কিন্তু চাচ্ছে। আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জেনেভাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক কনভারসেশন উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি, তো সেই ক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি। কিন্তু এই অংশটাই সবসময় প্যাচ লাগে, কিন্তু যদি জনগণ বলে না না আমরা বড় পরিসরের সংস্কার চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও সময়, যেটা 6 মাস হতে পারে। তিনি বলছেন যে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026-এর মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে। তো আমরা তো এটারে মোটামুটি বড় আর ছোটর মাঝখানে যেটা আছে, মিডিয়াম বড় ছোট, হ্যাঁ নাকি কি, মানে ধরেন 6 মাসে কি আরও অনেক অংশ হয়ে যাবে সংস্কার, এমন প্রশ্ন কিন্তু বিএনপির প্রশ্ন। তো তার এই বক্তব্য তিনি যেটা দিয়েছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনীতির সঙ্গে আলাপ আলোচনা করা হবে, কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে সেগুলি বাস্তবায়ন করা হবে, সব দল এবং নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আপনার জুলাই চার্টার করা হবে। জুলাই চার্টারের ভিত্তিতেই নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব। জনগণ কী ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না। বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করে তিনি বলছেন, আমি তরুণদের বলেছি তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না, আমরা অনেক ভুল করেছি। তো এখানে হুই ইজ দ্যাট মানে পুরনো প্রজন্ম? রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি। তো ভোটারের বয়সটাও তিনি আপনার 16 হওয়া উচিত তিনি মনে করছেন, আর 16তে ম্যাচিউরিটি নাকি চলে আসে, তিনি বলছেন যে 16তে হবে। এখন 16তে করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল করে, যদি না এখন তারা করবে, ফেব্রুয়ারিতে মাঠে নামতে যাচ্ছে, 21-এ এমপি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সো সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ভোট ব্যাংক বৈষম্যবিরোধীদের জন্য তৈরি হবে। আবার বিপরীতে এটার একটা অ্যাডভান্টেজ বিএনপি বা জামাত ইসলাম সহ যারা আছেন তারাও পাবেন। এখন মোট কথা হচ্ছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা বোঝাই যায় যে অনেকটা ক্ষোভের উপরে, কেননা তিনি ক্ষমতায় বসার পরে বলছিলেন যে 53 বছরের ইতিহাসে একটা নতুন সুযোগ আসছে, এই সুযোগ যদি মিস হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাহলে বাংলাদেশকে আর কখনোই সংস্কার করা সম্ভব হবে না। কারণ ডক্টর ইউনূস যে পরিমাণ জনসমর্থন পেয়েছিলেন একদম বিগিনিং লেভেলে, সেইটা আস্তে আস্তে কিন্তু হারাই যাচ্ছে। ইউনূস সাহেবের হারানোর মেইন রিজন হচ্ছে আপনার এই মুহূর্তে সরকারের পলিসিগত অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ভ্যাট ট্যাক্সের ইস্যু চলে আসছে, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আছে বিভিন্ন জায়গায়। আবার যেই শক্তিটা একত্রিত করেছিল সারা বাংলাদেশকে আওয়ামী লীগের বিপরীতে, সেই শক্তিটা নিজেরাই একে অন্যকে মারে, একে অন্যের বিরুদ্ধে মামলার অবস্থান নিচ্ছে, তারপর হচ্ছে কমিটি নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, আবার মানে নানান ধরনের মোটামুটি আমরা দেখছি যে সর্বঙ্গে একটা ব্যথা টাইপের অবস্থান তৈরি হয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত নেটিজেনরা ভাবছেন যে তিনি আসলে ক্ষোভে, রাগে, যদিও তিনি খুব বেশি কথা বলেন না, কারণ তাকে নিয়ে যে যত সমালোচনা করুক তিনি অনেকটা নীরব থাকেন। তো তার এই সিদ্ধান্তটা আসলে তার মন খুশি হওয়া যে সিদ্ধান্ত, যে না আমরা বসাইছিল জনগণ, তো আমি মন মতো বাংলাদেশের আগায় নিতে পারছি বা সংস্কার করছি যেন আগামী প্রজন্ম আমাকে মনে রাখে। বিষয়টা কিন্তু এরকম হবে না যদি এখন নির্বাচনের ইস্যুটা আসে। আর নির্বাচনের ইস্যুটার পিছনে বিএনপিকেই সবচেয়ে বড় ওয়ান কাইন্ড অফ একটা অবস্থানে নিয়ে যাচ্ছে, বা বিএনপি অবস্থানটা সামনে আসছে যে কি বলা যায় যে ধরেন দ্রুত নির্বাচন, এটা শুধুমাত্র বিএনপির এই মুহূর্তে চাওয়া। জামাত কৌশলী ভূমিকায় হাঁটছে, আর বাকিদের অবস্থা তো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো দেখা যাক কি হয়, তবে বিএনপি নির্বাচনেই যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বিএনপি আওয়াজ দিয়েছে যদি নির্বাচন লইয়া তালিবালি চলে তাহলে জুলাই আগস্টের দিকে আবার রাজপথে নামারও কিন্তু একটা ঘোষণা আমরা দেখছি।
দেখা যাক এই দর্শক, তিলকে তাল বানিয়ে সংবাদ মাধ্যমগুলো ঠিক এই ঘটনা ঘটিয়েছেন এবং তিনি নাহিদ ইসলাম তার নিজের মুখে বলেন এবং বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছেন বিভিন্নভাবে। অনেকেই কিন্তু আওয়ামী লীগের দোষর রয়েছেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে তাকে একটা খারাপ পজিশন নিয়ে আসার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই বারবার ব্যর্থ হচ্ছেন তারা। শুনতে পাচ্ছি এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? আসলেই কি তিনি পদত্যাগ করলে দেশে শান্তি পাবেন, নাকি আসলে পদত্যাগ না করা উচিত হবে? এটা আপনাদের মন্তব্যটা কি আমাদের কমেন্ট বক্সে সুন্দরভাবে আপনি বাংলায় লিখে দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।